আচ্ছা, সকলকে বলছি যে আমার এই চ্যানেলটা নিয়ে একটা মানে সমস্যা ছিল। সমস্যা বলতে নাম নিয়ে। তো নামটা অ্যাকচুয়ালি হচ্ছে এই এডুকেশনাল ডিসকাশনই থাকছে। তো টিচার এডুকেশন যেটা আমার অ্যা চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল, সেটা আলাদা। তবে আজকে একটা জিনিস জানাই সবাইকে। বিশ্ব পরিবেশ দিবসে আজকে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা। তবে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে আজকে যেহেতু আজকের আমার এই টপিক হচ্ছে কি জাস্টিস বার্মা কমিটি রিপোর্ট নিয়ে আজকে আমি ডিসকাশন করব। সুতরাং হচ্ছে গিয়ে আজকে আমার টপিক যেটা সেটা নিয়ে তো আলোচনা করছি। তবে আজকে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে সামান্য একটু বলবো, তারপর এটা শুরু করছি। যেহেতু বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়, যেটা ইউএনও, যেটা আমাদের জাতিসংঘের জাতিসংঘ মানে যবে থেকে পালিত, যবে থেকে এস্টাবলিশ করেছে এটাকে, বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে। তবে 1972 সালে 5ই জুন এটা হয়। তারপর ঠিক 2 বছর পর এটা মানে সেলিব্রেট করা হয় 2 বছর পর থেকে। তারপর কন্টিনিউয়াসলি হয়ে চলে আসছে। তবে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শুধুমাত্র বিশ্ব পরিবেশ দিবস পালিত করলে হবে না। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে। সেই রেসপন্সিবিলিটিগুলোকে আমাদের অবশ্যই পরিবেশ সম্পর্কে সচেতনতা, মানে এই সমস্ত বিষয়গুলোকে সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। তবেই গিয়ে আমরা বিশ্ব পরিবেশ দিবসের মাহাত্ম্যটা বুঝতে পারবো। এবং যেভাবে দেখা যাচ্ছে যে যে প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা চলছি, সেটাকে ওভারকাম করার পর মানে প্রতিনিয়ত হচ্ছে কি চেষ্টা চলছে। এবং এখন দেখলে একটা জিনিস মনে করা যায় যে হচ্ছে গিয়ে যেভাবে পরিবেশ একটা সুস্থতা সুস্থভাবে আছে, বলা যেতে পারে। যেভাবে বিভিন্ন রকমের বলা যেতে পারে শুদ্ধ একটা বাতাস পাচ্ছি আমরা, বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পশু পাখি, বা হচ্ছে যেগুলো দেখতে পাওয়া যেত না বিভিন্ন ধরনের পাখি, সেগুলো দেখতে পাচ্ছি। তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা এবং এইগুলো যাতে হচ্ছে কি আমাদের পরিবেশে মানে মানে চিরকালের জন্য থাকে, সেই দিকটা হচ্ছে লক্ষ্য রেখে আমাদেরকে সচেতন হতে হবে। এবং সেই অনুযায়ী পরিবেশ দূষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, নিজেরা সচেতন হতে হবে। পরিবেশ দূষণকে যতটা সম্ভব হয় রোধ করতে হবে। তো এই হচ্ছে বক্তব্য আমার। নেক্সট হচ্ছে চলে আসি যে আজকের জাস্টিস বার্মা কমিটি রিপোর্ট নিয়ে। তো জাস্টিস বার্মা কমিটি রিপোর্ট নিয়ে প্রথমে বলার আগে আমি কিছু প্রথমে কিছু বলি যে আমরা জানি যে হচ্ছে কি শিক্ষা হচ্ছে একটা আমাদের ভারতবর্ষে একটা মূল ভিত্তি বলা যেতে পারে। তো যার এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে কিন্তু টোটালি ডেভেলপমেন্ট প্রসেসটা বা ডেভেলপমেন্টটা দাঁড়িয়ে আছে। তো সুতরাং হচ্ছে গিয়ে আর এই ডেভেলপমেন্টকে আরও আগে নিয়ে মানে পরবর্তী ভবিষ্যৎমুখী করতে, প্লাস হচ্ছে গিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে পুনর্গঠনের উদ্দেশ্যে বা হচ্ছে গিয়ে ঢেলে সাজানোর উদ্দেশ্যে দেখা যায় যে এই এই কমিটি গঠন। এবং ঠিক একইভাবে যে বলা হয়েছে যে শিক্ষক মানে একটা জিনিস বলতে পারি যে শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণের লক্ষ্যে 2012 সালে এই জাস্টিস বার্মা কমিটি রিপোর্টটা তৈরি হয়েছিল। যার মুখ্য ছিলেন যে হচ্ছে কি চিফ জাস্টিস জে.এস. বার্মা। এবং তিনি সুপ্রিম কোর্টে তখন হচ্ছে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। এবং এই কমিটি মূলত হচ্ছে গিয়ে টিচার এডুকেশনের উপর মূলত কাজ করে। যেরকম আমরা দেখেছি যে একটা কমিটি দেখেছি, কেউ লার্নিং বাই ডুইং নিয়ে কাজ করেছে, কেউ হায়ার এডুকেশনের উপর কাজ করেছে, এরকম ব্যাপারগুলো দেখা হয়েছে। তো সম্পূর্ণভাবে এই যে রিপোর্টটা তৈরি হয়েছিল টোটালি কোয়ালিটি ডেভেলপমেন্টকে গুরুত্ব দিয়ে, টিচার্সদের কোয়ালিটি কীভাবে ডেভেলপ করা যায় সেটাকে গুরুত্ব দিয়ে কিন্তু এটা গঠিত হয়েছিল। তো মূলত হচ্ছে কি অনেক রেকমেন্ডেশন তৈরি হয় এখানে। ম্যাক্সিমাম হচ্ছে কি 30টি রেকমেন্ডেশন তৈরি হয়েছিল। তো সেগুলোতে আমরা যাব না। মুখ্যত হচ্ছে গিয়ে যে আমরা 13টি রেকমেন্ডেশনের কথা এখানে বলবো। তবে সেটা বলার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত যে এই জে.এস. বার্মাটা কে ছিলেন। জে.এস. বার্মা তিনি মানে তার সম্পর্কে একটু জেনে নিব। তার ফুল নাম হচ্ছে কি জাস্টিস জগদীশ সাহারান বার্মা। এবং যিনি জন্মগ্রহণ করেন
1933 সালে মধ্যপ্রদেশের সাতনা শহরে 18ই জানুয়ারি। এবং তার হচ্ছে গিয়ে তার সম্পর্কে একটু জেনে নেওয়াটা ভালো, যেহেতু হচ্ছে গিয়ে এটা সুবিধা হবে, যেহেতু এই পারপাসে এলাম তা সেই জন্য তার সম্পর্কে একটু বলতে মানে বলে দিচ্ছি, অনেকে হয়তো জানে না। তো ফ্যামিলি হচ্ছে গিয়ে, তার ফ্যামিলি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, তার 6 হচ্ছে গিয়ে ভাই ছিল এবং 3 জন বোন ছিলেন। সেখানে দেখা গেছে যে তার এডুকেশান লাইফ শুরু হয় সাতনা থেকে শুরু হয় এবং তারপর তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি করেন। বিএসসি করার পর হচ্ছে গিয়ে তিনি এলএলবিতে ভর্তি হন, এলএলবি ডিগ্রি ওখানে করেন। তারপর তার প্রফেশনাল লাইফে যদি আমি দেখি, সম্পূর্ণভাবে 1955 সালে 22 বছর বয়সে তিনি অ্যাডভোকেটের কাজে নিযুক্ত হন। সেখানে প্র্যাকটিস করেন কোথায়? সম্পূর্ণভাবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করেন হাইকোর্ট, মধ্যপ্রদেশ হাইকোর্টের তিনি প্র্যাকটিস করেন। তারপর তিনি ওখানকার জাজ হিসেবে নিযুক্ত হন 1972 থেকে 1985-এর মধ্যে ওখানকার জাজ হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস হন 1985-তে। তারপর দেখা যায় যে তারপর দেখা যায় যে 1986 থেকে 1989 সাল পর্যন্ত রাজস্থান হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন। 1989 থেকে 1997 পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। 1999 থেকে 2003 সাল পর্যন্ত তিনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন। তারপর টোটাল হচ্ছে কি তাকে বলা যেতে পারে যাকে 27টি চিফ জাস্টিস অব ইন্ডিয়া বলা যেতে পারে, বা ফেস অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলা যেতে পারে। তিনি ম্যাক্সিমাম হচ্ছে কি 400টার উপর কেস নিয়ে লড়েন। তো হচ্ছে গিয়ে লড়ার পর দেখা যাচ্ছে যে 400টা কেস, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা আমাদের বিষয় নয়। মূলত হচ্ছে কি যেগুলো আমি তার মধ্যে 2-1টা বলছি, যে হচ্ছে কি নির্ভয়া কাণ্ড নিয়ে তিনি লড়েছিলেন। তারপরে বাবরি মসজিদের ঘটনাটা নিয়ে মানে তিনি কথা বলেছিলেন। তারপরে হচ্ছে কি হিন্দুত্ব নিয়ে হিন্দুত্বর কেসটা ছিল। তারপরে বলা যেতে পারে যে একটা জিনিস বলা যেতে পারে যে তারপর আমাদের তো এটা বলা হয়েছে যে জাস্টিস বার্মা কমিটির রিপোর্ট তিনি পেশ করেছেন। সুতরাং হচ্ছে গিয়ে আরও অনেক কিছু আছে, সেগুলো আমাদের বিষয় নয়। তবে যেগুলো এখানে মূল বলার সেগুলো বলেছি। এছাড়াও বলা যেতে পারে যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথাও বলেছিলেন, যে বিশাখা কেসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বন্ধ করার কথাও বলেছিলেন, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন। তারপর তিনি 2013 সালের 22শে এপ্রিল মারা যান বা পরলোক গমন করেন। তো তারপর দেখে নেব যে এখানে অ্যাকাডেমিক বডি হিসেবে, যেহেতু ওই জাস্টিস বার্মা কমিটি রিপোর্ট এর অ্যাকাডেমিক বডি কী ছিল? অ্যাকাডেমিক বডি ছিল যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড রিসার্চ ইন টিচার এডুকেশান। এটা থাকবে অ্যাকাডেমিক বডি হিসেবে করা হয়, ঠিক করা হয় এই কমিটির রিপোর্ট অনুযায়ী। তবে যেটা এনসিটি অবশ্যই এটাকে সেট আপ করবে। এনসিটি বলতে এখানে বলা হয়েছে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান। তো এর কাজ কি থাকবে? এই যে অ্যাকাডেমিক বডি হলো, তার কাজ থাকবে যে হচ্ছে সম্পূর্ণভাবে যে অ্যানালাইসিস অফ দ্য টিচার এডুকেশান কী করবে, মানে এখানে অ্যানালাইসিসটা কী করবে, অর্থাৎ যে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার উপর সর্বদা মানে কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এবং এর ভিত্তিতে কিন্তু কী পার্থক্য, মানে কী ডিফারেন্স বেরোচ্ছে ওগুলোর মধ্য থেকে, বা তাকে ওভারকাম করা যাবে কিভাবে, সেই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে গিয়ে নিয়ে কাজ করবে। তারপর সেকেন্ডলি দেখানো হয়েছে যে ডেভেলপমেন্ট রিডিং ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয়বস্তু নিয়ে বিষয়বস্তুর বিকাশ ঘটাতে হবে। তারপরে বলা হয়েছে যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের কথা বলা হয়, অর্থাৎ এখানে ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট যাকে বলা হচ্ছে গিয়ে শিক্ষণ ব্যবস্থার ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সেটা কন্টিনিউয়াসলি হচ্ছে একটা প্রসেসে চলবে। তো সেটা সম্পূর্ণভাবে এই সংস্থা দেখবে। তারপরে বলা হয়েছে যে তারপরে মূল রেকমেন্ডেশনে যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে মূলত 4টা রেকমেন্ডেশনের কথা বলা হয়। সেই 4টা রেকমেন্ডেশন হচ্ছে মূলত হচ্ছে কি 4টা রেকমেন্ডেশনের কথা বলা হয়েছে। রেকমেন্ডেশন যে এরিয়াগুলো ছিল, বা একে বলা যেতে পারে একটা অবজেক্টিভ, এই অবজেক্টিভের উপর ভিত্তি করে হচ্ছে কি সম্পূর্ণভাবে পুরো রিপোর্টটা তৈরি হয়।
তো মূলত হচ্ছে কি 4টি অবজেক্টিভস হচ্ছে বলা যেতে পারে যে কোয়ালিটি অফ প্রি সার্ভিস টিচার এডুকেশনের উপর কথা বলা হয়েছে, রেকমেন্ডেশন বলা হয়েছে, এবং কোয়ালিটি অফ ইন সার্ভিস টিচার এডুকেশনের কথা বলা হয়েছে। কোয়ালিটি অফ প্রি সার্ভিস বলতে যেটা হচ্ছে সম্পূর্ণভাবে যাদেরকে আমরা বলছি যারা বিএড স্টুডেন্টস, যেনারা হচ্ছে কি বিএড স্টুডেন্টস, তাদের ক্ষেত্রে তাদের কথা বলছি। এবার যারা ইন সার্ভিস, যেনারা হচ্ছে কি মানে টিচিং প্রফেশনে থাকাকালীন যেনারা ট্রেনিং নিচ্ছেন, তাদেরকে ইন সার্ভিস টিচার এখানে এডুকেশন বলা হচ্ছে। এবার টিচার পারফরমেন্স অ্যান্ড টিচার অডিটের কথা বলা হয়েছে, টিচার পারফরমেন্সকে ডেভেলপ করার কথা বলা হয়েছে। স্ট্রেন্থেনিং দ্য রেগুলেটিং অফ এনসিটি এর কথা বলা হয় এখানে। তারপর চলে আসবো, তারপর বলছি যে কিছু যে রেকমেন্ডেশনসগুলো, মূলত 13টি যে রেকমেন্ডেশনের কথা বললাম, সেই 13টি রেকমেন্ডেশনগুলো আমি বলছি। যে প্রথমত হচ্ছে গিয়ে এস্টাবলিশড টিচার এডুকেশন ইনস্টিটিউশন। আচ্ছা, এখানে যে গভর্নমেন্ট এখানে বলেই দিয়েছেন যে হচ্ছে কি গভর্নমেন্ট অবশ্যই এখানে এই রিপোর্টে বলা হয়েছে যে গভর্নমেন্ট অবশ্যই এখানে কী করবে, টিচার এডুকেশনের ক্ষেত্রে মানে ইনভেস্ট করবে, মানে বিভিন্ন প্রতিষ্ঠানকে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠিত হবে, এস্টাবলিশ টিচার এডুকেশন কথা বলা আছে। তাকে শর্ট ফর্মে বলা যেতে পারে যে TEI, টিচার এডুকেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হবে। এবং যেখানে এটা কেন হবে, সম্পূর্ণভাবে হচ্ছে গিয়ে ভালো শিক্ষক প্রস্তুতির জন্য প্রতিষ্ঠান খুলতে হবে এবং ভালো শিক্ষক তৈরির ক্ষেত্রে এই ইনস্টিটিউশনগুলো খুলতে হবে। সেকেন্ডলি বলা হয়েছে যে এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন। আচ্ছা, এখানে এন্ট্রান্স টেস্ট বলতে বোঝানো হয়েছে যে কারা এন্ট্রান্স টেস্ট দিবে এরা, এখানে যারা এন্ট্রান্স টেস্ট দিবে তারা হচ্ছে গিয়ে যারা বিএড বা এমএড করতে আসছেন, তারা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের আগে এন্ট্রান্স টেস্ট মানে দিবেন। তো এক্ষেত্রে ভর্তির যে প্রক্রিয়াটা অনেকটা সচ্ছলতা থাকবে এবং বলা যেতে পারে যে কারণ দেখা গেছে যে অনেকে, সবাই তো টিচার বা টিচার হওয়ার একটা যোগ্যতা সেখানে মানে নিরীক্ষণ হবে, যে সবাই কেউ কালকে এসে বললো যে টিচার হবে, সে তার জন্য হচ্ছে ট্রেনিং নিবে, ওকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এরকম ব্যাপারটা নয় যে হচ্ছে যে কেউ এসে ট্রেনিং নিয়ে টিচার হওয়ার জন্য হবে, সেরকম ব্যাপারটা নয়। তো হচ্ছে গিয়ে প্রত্যেকের মধ্যে একটা টিচার কোয়ালিটি বা হচ্ছে কি টিচারের একটা ইমপ্রুভমেন্ট থাকা দরকার, সেটা যাতে হচ্ছে গিয়ে থাকে, তার জন্য এন্ট্রান্সের ব্যবস্থার কথা বলা হয়েছিল। এবং ট্রেনিং নিতে না হলে কিন্তু সে ট্রেনিং নিতে পারবে না, কারণ হচ্ছে যে কেউ কথা বললাম যে হবে না। সুতরাং হচ্ছে কি প্রত্যেকের মধ্যে টিচার হওয়ার একটা যোগ্যতা আছে কি না তা জাজমেন্ট করার জন্য এই এন্ট্রান্স টেস্ট নেওয়ার কথা বলা হয়েছে। থার্ডলি যেটা বলা হয়েছে যে রিভিউ অ্যান্ড নিউ গাইডলাইন্সের কথা। এবার এখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে NIPRTE যেটা হচ্ছে কি অবশ্যই এর আন্ডারে থাকবে যে কি এক্সাম নিবে, তাকে রিভিউ করবে, নিউ গাইডলাইন্স তৈরি করবে এবং বিভিন্ন ধরনের যে বলা হয়েছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনের উপর জোর দিবে। এবং তারপরে বলা হয়েছে যে ফোর্থলি যে ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকবে। ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো হচ্ছে কি সম্পূর্ণভাবে বিএড যে বলা হয়েছে, বিএড তো হচ্ছে কি 2 বছরের কথা বলা হলো, যেখানে 1 বছর ছিল 2 বছরের কথা বলা হলো, সেটা 2014 বলা হয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো জানে না যে ওটা চালু হয় কবে থেকে, 2014 থেকে। এবার সেই 2014 সালে মানে 2014 সাল থেকে যেটা বলা হলো মানে শুরু হলো, বলা হয়েছিল তো হচ্ছে 2012-য়, 14 সাল থেকে যে বিএড প্রোগ্রামগুলো শুরু হলো 2 বছরের। তারপরে হচ্ছে গিয়ে 16 সপ্তাহের যে ট্রেনিং কোর্স করতে হবে, ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকবে 16 সপ্তাহ, মানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সেটা কিন্তু হবে চালু, মানে ট্রেনিং হবে বা এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য শিক্ষকদের, সেটা বলা হয়েছে। এবং এমএড থাকছে, এমএডের কথা বলা হয়েছে ফিফথলি। এমএড তো হচ্ছে এছাড়া বলা হয়েছে এমএড সেখানেও বলা হয়েছে যে এমএড 2 বছরে করতে হবে, সেখানে 1 বছর থাকছে না, এমএড 2 বছরের করা হয়েছে। তারপরে সিক্সথলি যেটা বলা হয়েছে যে কন্ডাক্টিং রিসার্চ। এবার বেসিক্যালি এই রিপোর্টটা হচ্ছে কি মুখ্যত যে মানে রিসার্চের ওপর বেশি জোর দিয়েছে এই রিপোর্টটি। সুতরাং হচ্ছে কি যে ইনস্টিটিউট অবশ্যই এখানে কন্ডাক্ট করবে রিসার্চের জন্য, যে ইনস্টিটিউটগুলো বিএড মানে ইনস্টিটিউটে বিএড করা হবে সেখানে অবশ্যই রিসার্চ কন্ডাক্ট করা হবে এবং যাতে
মানে কি বলা হয়, যাতে সেখানে ফল্টগুলো বুঝে বা তার ঘাটতিগুলো বুঝে তাকে ডেভেলপ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে সেভেন্থলি যেটা বলা হয়েছে অ্যাক্রেডিটেশন ইন টিচার এডুকেশান। এবার অ্যাক্রেডিটেশন আমরা দেখেছি যে ন্যাক অ্যাক্রেডিটেট করছে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ এদেরকে অ্যাক্রেডিটেশন দিচ্ছে। সে ঠিক একইভাবে এখানে ন্যাকভিটের মতো একটা জাজমেন্ট হবে টিচার এডুকেশানকেও তাকে অ্যাক্রেডিটেশন প্রদান করা হবে। এবং এইট হচ্ছে গিয়ে যে ইনস্টিটিউশন শুড কন্ডাক্ট 3 to 5 days ওরিয়েন্টেশন। এবার এই যে 3 to 5 days ওরিয়েন্টেশন প্রোগ্রামটা থাকছে, অ্যাকচুয়ালি এখানে আমরা অনেকেই হয়তো জানে না যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কী। অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হচ্ছে কি যে শিক্ষার্থীকে সেই অজানা পরিবেশে নিয়ে যাওয়া বা যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোর সঙ্গে পরিচয় ঘটানো, এবং এটি তাদের পড়াশোনার সাথে প্রয়োজনীয় একটা সংযোগ স্থাপন করতে পারবে, এবং সমবয়সীদের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করতে হয় তার ডেভেলপমেন্ট ঘটানো শিক্ষক দ্বারা। সেটা হচ্ছে কি একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যেটা 3 থেকে 5 দিন পর্যন্ত চলে বিএড ও এমএড প্রোগ্রামগুলিতে। 9th যেটা বলা হয়েছে যে এনকারেজ রিসার্চ ওয়ার্ক অ্যাবাউট, রিসার্চ ওয়ার্কটাকে করতে হবে এখানে, অর্থাৎ এনকারেজ করতে হবে, এবং এর ওপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে মানে এই রিসার্চ ওয়ার্কের উপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে দেশগুলির সঙ্গে বিভিন্ন ধরনের যে বিভিন্ন দেশগুলো রয়েছে, যেমন হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইউরোপ, জাপান, মানে চায়না, এই সমস্ত দেশগুলির সঙ্গে একটা মানে অর্গানাইজড হবে, দিয়ে হচ্ছে গিয়ে টিচার এডুকেশনকে ডেভেলপ করার কথা বলা হয়েছে। এবং 10thly ডেভেলপমেন্ট টিচিং ম্যাটেরিয়ালসের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি শিক্ষণ ব্যবস্থার উন্নতিকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টিচিং ম্যাটেরিয়াল অবশ্যই প্রয়োজনীয়, তো সেই টিচিং ম্যাটেরিয়ালকে ডেভেলপ করাও একান্তই কাম্য। সুতরাং এই রিডিং ম্যাটেরিয়াল ডেভেলপ করা ও বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল এইডসকে ডেভেলপ করা এটা খুবই দরকার। সুতরাং হচ্ছে কি 11 নম্বর যেটা বলা হয়েছে কারিকুলাম। এবার আমরা কারিকুলামের এই রিপোর্টে যে কথা বলা হয়েছে কারিকুলামকে রিডিজাইন করতে হবে, অর্থাৎ কারিকুলামকে পুনর্গঠন করতে হবে। সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হবে কারিকুলাম ফ্রেমওয়ার্ক একটা তৈরি হয়েছিল, যেটা হচ্ছে রিপোর্ট কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2009 সালে যেটা তৈরি হয়েছিল, তো সেটাকে সম্পূর্ণভাবে রিডিজাইন করতে হবে, এবং বা যদি কোথাও পরিবর্তনের থাকে সেটাকে পরিবর্তন করতে হবে। এবং 12thly যেটা বলা হয়েছে যে ইনস্টিটিউশন ইনটেক ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে। তো ইনটেক ক্যাপাসিটি না বাড়ালে সমস্যা আছে, যেহেতু ইনস্টিটিউশন এখানে বলা হয়ে গেছে যে ইনস্টিটিউশন খোলার কথা, সুতরাং হচ্ছে কি ইনটেক ক্যাপাসিটি তো বাড়াতেই হবে। তারপরে একদম লাস্ট অফ অল যেটা বলছি যে সেন্ট্রাল অ্যান্ড স্টেট বা কেন্দ্র ও রাজ্য উভয় মিলে কিন্তু এখানে কাজ করবে। সুতরাং মিলিত হয়ে একটা কাজ করবে, অ্যাসেসমেন্ট করবে এবং তাকে ডেভেলপ করবে। তো মূলত এই 13টি রেকমেন্ডেশান নিয়ে এই জাস্টিস বার্মা কমিটির রিপোর্ট প্রস্তুত করা হয়েছিল। জাস্টিস রিপোর্ট এখানে পেশ করা, এই 13টি মুখ্যত বললাম আমি। তো উক্ত এছাড়া বলা হয়েছে যে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে গিয়ে ভবিষ্যৎ ধারা বজায় রাখতে অনেকটাই ফলপ্রসূতা দেখা গেছে, যে আমাদের পরবর্তী আমরা এতে এসছি। আবার নতুন যে শিক্ষানীতি আসছে সেখানেও দেখা যাচ্ছে যে এখন সেই বিএড যেটা আমাদের 2 বছর করা হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে এখন 4 বছরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এরকম পরপর পরিস্থিতির সঙ্গে সামাল দিয়ে তারপরে হচ্ছে কি পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মানে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মানে শিক্ষা ব্যবস্থা। সুতরাং হচ্ছে কি এটা এই রিপোর্ট এতদূর পর্যন্ত থাকলো। আজকের বিষয় ছিল এটাই নিয়ে। সুতরাং সবাই হচ্ছে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে এই বিষয়টি সম্পর্কে আরও অনেকে জানতে পারে বন্ধুবান্ধবরা। সুতরাং থ্যাংক ইউ অল অফ ইউ। আজকের মতো থাক।